বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় বিশেষ করে ব্যবসা বাণিজ্য অর্থনীতি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকলস অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন পারভিডার সাবেক মহাসচিব সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিপিজিএম এর সভাপতি শামীম আহমেদ। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। অন্তর্বর্তীকালীন সরকারের 5 মাস পূরণ হলো এবং এই 5 মাসে সামগ্রিকভাবে একটা বড় পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ গেছে জুলাই আগস্টে। সামগ্রিকভাবে ব্যবসা বাণিজ্য অর্থনীতির চিত্রটা কি আপনারা ব্যবসায়ী নেতা হিসেবে কেমন বোধ করছেন মিস্টার হাবিবুর রহমান? ধন্যবাদ দিলু ভাই। বা আমরা কেমন আছি প্রথম শব্দটা দিয়ে শুরু করি, কারণ এর মধ্যে 5 আগস্টের পর 5 মাসে আমার এখানে আপনাদের এখানে বলার সুযোগ হয়েছে, মনে হয় কয়েকবার আসলাম। তো বলতে গিয়ে যখন বলার সময় ছিল যে আমরা যে স্বপ্ন নিয়ে 5 আগস্টকে দেখছিলাম এবং আপনার সাথে এখানে সবসময় বলে আমরা সবাই যে আশা ছিল সেই আশার মধ্যে আমরা রূপান্তরের পথে হাঁটা বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে আমরা স্বপ্ন দেখতেছিলাম, সেই স্বপ্নে আমরা একটু বিভ্রান্ত আছি এখন। আমরা ব্যবসায়ী, বিশেষ করে ব্যবসায়ীরা, আমাদের সেক্টরের ব্যবসা এবং সব সেক্টরের ব্যবসায়ীরা নিদারুণভাবে কষ্টে আছে। কারণ যারা ব্যাংক টাকা দিচ্ছে না, অনেক ব্যাংকে যেসব ব্যাংকগুলো ঝামেলা আছে তারা এবার 50,000 করে দিত যে ব্যাংকগুলো, সেই ব্যাংকও আজকে আমার এক বন্ধুকে 50,000 টাকাও দেয় নাই, যে প্রতিদিন 50,000 টাকার উপর দিতে পারবে না। ডিপোজিট আছে অনেক, আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে আপনি লোন দিয়ে রাখছেন, যে লোনগুলো ফেরত আসে নাই। অর্থনীতির অবস্থা আমাদের এক ব্যাংকে যদি বলি আমরা আসলে ভালো নাই ব্যবসায়ীরা। আর সামগ্রিকভাবে দেশের অর্থনীতি যেটা, ডলারের দাম আমরা শুনছি, ডলার আমরা সাশ্রয়ী আছে, অনেক রেমিটেন্স আসতেছে, সব ঠিক আছে, কিন্তু সে হারে আবার ডলারের দাম বাড়ছে। ডলারের দাম বাড়লে তো শুধু হবে না, সাথে আমাদের এখনও তো বাংলাদেশ আমদানি নির্ভর কান্ট্রি, সেই দেশে যদি ডলারের দাম বাড়তে থাকে আমরা কিন্তু দ্রব্যমূল্য নাগালের মধ্যে পাবো না। এর মধ্যে সিন্ডিকেট এই অনেক গল্প আছে, সেই গল্প থেকে না হয় আমরা করলামই না। তারপর মূলত যে জায়গাতে আমরা স্বস্তির জায়গাটা মানে মনে করতেছিলাম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, যেটা স্টিল আমরা কেউ শান্তিতে আমরা ঢাকা থেকে যখন চিটাগং যখন গাড়ি নিয়ে আসার সময় এখনও মনে করে যে অনেকে আগের দিন মতো রাত্রে রওনা দেওয়ার মতো সুযোগ, আগে একটা সুযোগ, এখন অনেকে মনে করবেন আমি আগের সরকারকে সাপোর্ট করে যাচ্ছি। নট লাইক দ্যাট। বিষয়টা হচ্ছে যেটা সত্যি সেটা বলতে হবে। যেমন একসময় আমরা রাতে 2টার সময় রওনা দিছি, আমরা অন্তত সেফ ছিলাম, যে জার্নি ইজ ওকে। আমি একদম সামগ্রিকভাবে যদি বলি, আমার কথার মধ্যে অনেকে মনে করতে পারেন যে আমি আগের সরকারকে কোনোভাবেই সাপোর্ট করে যাচ্ছি কিনা। সত্যিকার অর্থে আগের সরকারকে সাপোর্ট করার মতো কোনো কারণ আমার অন্তত আমি দেখি না এই মুহূর্তে। বিকজ অফ, দেখেন সত্যিকার অর্থে একটু রাজনীতির কথাই বলতে হয়। আওয়ামী লীগ মানে শেখ হাসিনা চলে গেলেন, দেশ যে অবস্থায় ছিল না কেন মোটামুটি একটা স্বস্তির মধ্যে বাংলাদেশ আমরা সবাই দেখলাম স্বস্তি ফেরত পেয়েছি। যে দুর্বৃত্তায়ন যেটা, যে বিশেষ করে ব্যাংকিং সেক্টর এবং চেম্বারগুলা, এফবিসিসি, সব জায়গায় যে দুর্বৃত্তায়নের গল্প শুরু হয়েছিল, সেই থেকে আমরা একটু মুক্ত হইতে চেয়েছি। মুক্ত হইতে গিয়ে আলটিমেটলি দেখা গেল যেটা, আমরা এই দেশকে যেভাবে মানে আজকে 5 মাসের মধ্যে যতটুকু আশা করছি সেই তার চিটে ফোটাও পাইনি। তার মধ্যে গল্প শোনা যাচ্ছে, আমলাদের গল্প, সমন্বয়কদের গল্প। এত গল্পের মধ্যে তো বাংলাদেশ কেমনে সাস্টেন করবে আমরা কিন্তু শঙ্কিত আছি। কি ধরনের গল্প শোনা যায়? গল্পগুলো এরকমই, যেমন বাণিজ্য আগে যেমন আমি চেম্বার নিয়েই বলি, ধরেন চেম্বার নিয়ে বাণিজ্যগুলো বলি। একসময় চেম্বারগুলো চিটং চেম্বার আমরা লিটারেলি 5 আগস্ট আমরা 12 আগস্ট চিটং চেম্বারকে গিয়ে আমরা আগের দখলদারিত্ব মুক্ত করছি, আমরা নিজেরা গিয়ে করছি যে এখানে আর দখলদারিত্ব মুক্ত করে আবার দখল করলেন নাকি? দখল করি না, আমরা বলে আসছি, আমরা সংস্কারের দাবি দিয়ে আসছি, কিন্তু আলটিমেটলি আরেকটা দল এসে এখন ওই দখলদারিত্বটা নিচ্ছে। অলরেডি আরেকটা দলের পায়তারা চলতেছে। আমি নাম বলার এখনো সময় আসে নাই দেখে নাম বলতেছি না, আলটিমেটলি নাম বলা যাবে খুব শীঘ্রই। যে আরেকটা দল এসে, একটা দল গেছে আরেকটা দল আসতেছে। এখন যেটা জামাত ইসলামের আমির বলতেছেন যে একদল খেয়ে গেছে আরেক দল খাবে, রেডি হচ্ছে, গল্পটা আসলে এটা না। আমরা ক্ষমতা পাওয়ার আগেই
লুটপাটের আবার বাণিজ্য শুরু করছি। আমাদের মধ্যে আমরা যতদিন দিল ভাই, যতদিন আমরা ভালো না হব, আপনার সাথে আমরা তো প্রায় বলতে চাচ্ছি, মানে নিজেরা ভালো না হলে ততদিন কিন্তু এই দেশে মানে এখানে যে কোনো ভালো লোক নাই, নিশ্চয়ই উপদেষ্টাদের মধ্যে অনেক ভালো লোক আছেন, কিন্তু সব ভালো লোকরা যে অনেক ভালো কাজ করবেন, দেশ নেতৃত্ব দিতে পারবেন সেরকম কোনো গ্যারান্টি নেই। এবং আমরা যেটা মনে করতেছি 5ই আগস্টের বাংলাদেশের 5ই আগস্টের পরে যে বাংলাদেশের আমরা রূপান্তর আশা করছি, সেই রূপান্তরের পথে বাংলাদেশ হাঁটছে না। এক, নির্বাচন, অর্থনীতি, বাণিজ্য, বিশেষ করে এক্সপোর্টের ক্ষেত্রে বলি, আমি যদি ইম্পোর্টের ব্যবসার সাথে জড়িত, এক্সপোর্টাররা আলটিমেটলি খুব একটা স্বস্তির জায়গায় নেই। এক্সপোর্টার যদি বাংলাদেশের এক্সপোর্টের স্বস্তির জায়গা না থাকলে, ল অ্যান্ড সিচুয়েশন যদি আপ টু ডেট না হয়, আপনি যদি রাত্রে নিশ্চিন্তে ঘুমাতে না পারেন, আগে যেটা বলতো যে রাত্রে পুলিশ আছে আমরা ঘুমাচ্ছি, আজকের দিনে পুলিশের কোনো সংস্কারের কোনো অগ্রগতি আমরা অন্তত দৃশ্যমান দেখি না। সেক্ষেত্রে এই দেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে আমরা সত্যি আমরা যারা ব্যবসায়ী, তার মধ্যে আমার সেক্টরের কথা আমি একটু যদি না বলি এটা অসম্পূর্ণ হয়ে থাকবে। আমাদের যারা গাড়ি কিনতেন, যেমন ব্যাংক লোন ছিল, যেটা ব্যাংক লোনের পরিমাণ অনেক কমে গেছে, দিস গুড। আপনি আগে বিশ্রীভাবে লোনগুলো প্রোভাইড করছেন, এখন লোন কমাই দিচ্ছেন। লোন কমাই দিতে গিয়ে টোটাল অর্থনীতি কিন্তু কলাপস করতেছে। আপনি কিন্তু ভালো লোকদেরকে লোন দিবেন সেই চেষ্টাটাই আপনাকে করতে হবে। আগে দিচ্ছেন খারাপ লোকদেরকে, তখন ভালো লোকদেরকে দেন নাই, এখন আপনি ভালো লোক চিহ্নিত করে টাকাগুলো দিতে হবে, নাহলে তো অর্থনীতির চাকাটা ঘুরবে না। এবং যতক্ষণ ঘুরবে না, আপনি ধরেন আমার গাড়িটা কে কিনবে যদি আপনার কাছে ব্যবসা না থাকে? আপনার যদি মানে সামাজিকভাবে আপনার কাছে আপনি যদি ব্যবসা বাণিজ্যের সাথে ইনভলভ করতে না পারেন, তাহলে আমার গাড়ি কেনার তো লোক নাই, আমি কার কাছে গাড়ি বিক্রি করব? এবং আমাদের বড় গাড়ি যেগুলো, বিশেষ করে যেটা এসইউভি যেগুলো ছিল, এগুলোর বিক্রি একদম নাই এখন। যাদের কাছে টাকা ছিল তারা অনেকে পলাতক, দেশে নাই। আওয়ামী লীগের, বিশেষ করে আওয়ামী লীগের যারা সুবিধাভোগী ছিল তারা তো কেউ দেশে নাই। সেই জন্য দেশের ইকোনমি কিন্তু আমাদের হিসাবে যেইভাবে হওয়া উচিত ছিল, এখন নিশ্চয়ই এখানে যারা আমরা তো প্রশ্নটা থাকলো যে অর্থনীতি যে জায়গায় দাঁড়িয়েছিল ব্যবসা বাণিজ্যের চিত্র, সেখান থেকে 5 মাসে আসলে ঘুরে দাঁড়ানো সম্ভব কিনা, এই প্রশ্নটা আপনার কাছে থাকলো। আমি পরে আপনার কাছ থেকে শুনতে আসবো। মিস্টার শামীম আহমেদ। জি, আমার ওই একই প্রশ্ন যে কেমন বোধ করছেন, 5 মাসে কি দেখলেন? ধন্যবাদ তৃতীয় মাত্রা জিল্লুর ভাইকে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। আসলে আমার সহ আলোচক হাবিব ভাই যে কথাটা বললেন তার কথা থেকে বোঝা যাচ্ছে যে ব্যবসায়ীরা আসলে খুব স্থির পর্যায়ে নাই, বর্তমানে খুব শান্ত পর্যায়ে নাই, মানে এক্সপেক্টেড লেভেলে তারা যেতে পারছেন না। এবং আমরা যে আশা করেছিলাম যে পরিবর্তনের পরে যে কয় মাসে যে আমরা একটা আলো দেখব, সেই পর্যায়ে আমরা এখন আসতে পারি নাই। এবং এটার অনেকগুলা কারণও আছে। এই 5 মাসে যে পরিবর্তন হয়ে যাবে সেটাও আমরা আশা করি না, কিন্তু আমরা একটা দিক নির্দেশনা, একটা কিছু আশা করেছিলাম যে থেকে আমরা হবে। আপনি কিছুদিন আগে দেখছেন যে গভর্নমেন্ট আবার কয়েকটা আইটেমের উপরে ভিএটি বাড়ানোর কথা বলেছে, 35টা না 34টা আইটেমের উপরে, যেটা আগে ব্যবসায়ীরা চেষ্টা করেই এটা 7.5%-এ নামিয়ে নিয়ে আসছিলেন। এবং এটা কিন্তু বিরাট একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। এবং অলরেডি আমরা মনে করি, পার্টিকুলারলি আমি মনে করি যে এই 7.5% থেকে আবার যদি 15% ভিএটি নিয়ে যায় কয়েকটা আইটেমের উপরে, দেখবেন টোটাল ভিএটি রেজাল্টটা নেগেটিভ আসবে। এক্সপেক্টেড যেটা বলছে যে 100 টাকা যদি আয় হয় 15% করে ফেললে 200 টাকা হবে, না, ইজ নট দ্যাট। হয়তো 100 টাকাই থাকবে, কিন্তু মধ্যে দিয়ে কনজিউমার সাফার করবে, আমরা সাফার করবো, ব্যবসায়ীরা সাফার করবে, আমাদের সেলস সিঙ্কেজ করবে। তো এইসব যে কারণগুলো আছে, এবং আমরা ব্যাংক লুটের কথা জানি, আমরা মানি লন্ডারিংয়ের কথা জানি, ফাইন্যান্সিয়াল বর্তমান সেক্টরের কথা আমাদের হাবিব ভাই বললেন কিছুক্ষণ আগে, যেভাবে কাঙ্ক্ষিত অনেকগুলো ব্যাংক একটা দুরবস্থার মধ্যে আছে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পড়ছে না। সব মিলায় ব্যবসায়ীরা যে ভালো সেটা বলা যাবে না। তারপরেও যেটা স্ট্যাটিস্টিক্স, যেটা আমরা যদি দেখি, অ্যানালাইসিস করি, দেখা যাচ্ছে যে আমাদের এক্সপোর্টে কিছুটা গ্রোথ আছে, আবার আমাদের ক্রেডিট গ্রোথ নেগেটিভ আছে। ক্রেডিট গ্রোথ এক্সপেক্টেড লেভেল থেকে 10% বিলো আছে আমাদের ক্রেডিট গ্রোথ, মানে আমরা ব্যবসায়ীরা লোন নিচ্ছি না, আইদার আমরা পাচ্ছি না অথবা ভয় পাচ্ছি, নিচ্ছি না, যেটা কারণ ক্রেডিট গ্রোথ কম হতে পারে। আবার পজিটিভ সাইন একটা হলো যে রিজার্ভ কিছুটা বেড়েছে, হ্যাঁ। আবার নেগেটিভ সাইড হলো যে ইম্পোর্ট সাবস্টেন্সিয়ালি কমে গেছে, সিন্ডিকেশন ইজ দেয়ার,
মূল্যস্ফীতি 10% বেড়েছে। তো এই যে মানে অল প্যারামিটার্স আর মুভিং ইন দ্য পজিটিভ ডাইরেকশন। সবাই তো দেশে নাকি ভয়ের মধ্যে আছে, তো সিন্ডিকেট আবার এর মধ্যেও আছে। সিন্ডিকেট তো আমরা দেখতেই পাচ্ছি, ইট ইজ ভেরি মাচ নতুন সিন্ডিকেট না আগেরটাই আছে না না আগেরটাই আছে, সিন্ডিকেট তো আগেরটাই আছে। বিকজ সিন্ডিকেশন যেটা হয় মানে আমার বুদ্ধিতে যেটা বলে, ইফ আই এম নট রং, যে আপনি কমোডিটিজ আইটেম ইম্পোর্ট করার জন্য যদি লিমিটেড কিছু কয়েকটা কর্পোরেটের হাতে যদি থাকে, তাহলে দের ইজ এভরি পসিবিলিটি অফ প্রাইস সিন্ডিকেশন। তো সেটাকে আপনাকে ভেঙে দিতে হবে, সেটাকে স্ক্যাটার করে দিতে হবে। আর নাম্বার অফ পার্টিসিপেন্ট বেশি আসলে কম্পিটিশন আসবে এবং যেখানে প্রাইস কমার সম্ভাবনা থাকে। তো সেই সব দিক দিয়ে বিচার করলে আমরা এরকম একটা অবস্থাতে বর্তমানে আছি। এবং আমরা আরও দেখতে পাই যে আমাদের খুব ধারণা ছিল যে মূল্যস্ফীতিটা কমে আসবে, হ্যাঁ, কিন্তু মূল্যস্ফীতি কমার কোনো লক্ষণ দেখছি না, যেটা সাধারণ মানুষের বেলায় আমাদের প্রযোজ্য। আমাদের ট্যাক্স, আমাদের আপনি কাস্টম ডিউটি বলেন, অন্যান্য ট্যাক্স বলেন, এক্সপেক্টেড যেটা ছিল যে এটা বাড়বে, কিন্তু সেই পরিমাণে বাড়ছে না। তো মানে প্যারামিটার্সগুলা পজিটিভ নেগেটিভ মিলায় আছে, হয়তো নেগেটিভটা বেশি, এক্সপেক্টেড লেভেলে আমরা যেতে পারছি না। আমাদের ব্যাংকের যে অবস্থাটা, আমরা ফাইন্যান্সিয়াল সেক্টর যদি স্ট্রং না হয়, কোনো অবস্থাতেই প্রাইভেট বিজনেস সাস্টেইন করতে পারবে না। আর আমরা যে বিজনেসের কথা বলি সেটা হচ্ছে মোস্টলি ফর্মাল সেক্টর। আমার হিসাবে ইনফর্মাল সেক্টর যেটা, দে কন্ট্রিবিউট মাচ মোর। তাদের এখানে মানি লন্ডারিং নাই, তাদের এখানে ব্যাংক নেই। ইনফর্মাল সেক্টর বলতে আমি বুঝাই এই মনে করেন ডে টু ডে রিক্সাওয়ালা, আমাদের ছোটো ছোটো যে দোকানদার যারা আছে, আমাদের সারা বাংলাদেশে আপনি জানেন 10,500 গ্রোথ সেন্টার আছে। গ্রোথ সেন্টার, ইকোনমিক গ্রোথ সেন্টার মিনস হাট বাজার। সেইখানে যে ট্রানজ্যাকশনগুলো হয়, প্লাস সেখানে যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়, আমরা বলি কোনো সেক্টরে অনেক বিশাল এমপ্লয়মেন্ট আমরা ক্রিয়েট করি, কিন্তু রিয়েল যদি আপনি এমপ্লয়মেন্টের হিসাব করেন, আপনি দেখবেন যে রিটেল সেক্টর আমাদের সেক্টর সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে, আমাদের ট্রান্সপোর্ট সেক্টর সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে। সে যতটুকুনি করুক, সে 10,000 টাকা বেতন দেখ, 20,000 টাকা বেতন দেখ, বাট হি ইজ ক্রিয়েটিং অ্যান এমপ্লয়মেন্ট। এবং আমাদের ইভিনিং ইকোনমি যেটা, এই ফুটপাতে যেটা ট্রেডিংটা হচ্ছে, আমাদের লোকজন যে খাওয়া দাওয়া করছে, যে রিক্সা পুলার বলেন, এরা বলেন, এই ইকোনমি কিন্তু ইজ নট স্মল। এই ইকোনমিতে সরকারের কোনো কন্ট্রিবিউশন নাই। রেদার this informal sector is contributing for the employment, for the revenue generation, for everything. তো আমি সেটাই বলতে চাচ্ছি যে আমরা ফর্মাল সেক্টর নিয়ে পলিসি মেকাররা অত্যন্ত বেশি মাথা ঘামাচ্ছি, ইনফর্মাল সেক্টরে আমরা দেখছি না। ইনফর্মাল সেক্টরের কন্ট্রিবিউশনটা আমরা হিসাব করছি না, কিংবা কাঙ্ক্ষিত তাদের যে সাপোর্টটা দরকার সেটা দিচ্ছি না। উপরন্তু তাদের উপরে হয়রানি, চাঁদাবাজি, মানে বিভিন্ন ধরনের অত্যাচার, সেটা আমরা করে যাচ্ছি। তো এই যে টোটাল ইকোনমি তো শুধু ফর্মাল সেক্টর দিয়ে হবে না। বাংলাদেশের মতো দেশে ইনফর্মাল সেক্টরকে যদি কনসিডারেশনে যদি না নেওয়া হয়, ইনফর্মাল সেক্টরকে যদি যথেষ্ট সুযোগ না দেওয়া হয়, বাধা যদি কমানো না যায়, তাহলে এটার কন্ট্রিবিউশনটা অনেক কমে আসবে। তো সার্ভিস সেক্টর বলেন, ইন্ডাস্ট্রি সেক্টর বলেন, সব সেক্টরে আগে যে গ্রোথটা ছিল তার থেকে অনেক কমে আসছে। গ্রোথ ইজ দেয়ার ইজ অলমোস্ট নাই বলতে গেলে। প্লাস আমাদের ইকোনমিতে যেটা ধরেন আমাদের একটা পজিটিভ সাইডের মধ্যেও আছে, সেটা হলো আমাদের প্রবাসী যারা আছে সেখানে কন্ট্রিবিউশন বেশি, ওনারা কন্ট্রিবিউটিং এ লট। সেটা আপনি বলতে পারেন যে ইটস নট এ ভেরি ফর্মাল, এটাও মানে ইনফর্মালি একজন লোক সদিচ্ছা যাচ্ছে, সে তার জব ক্রিয়েট করছে, সে তার নিজে রেমিটেন্সটা পাঠাচ্ছে এবং সেটা আমরা বুক করছি এখানে বসে। তো এই সব মিলে আমার যেটা মনে হয় আর কি, ইকোনমি শুধু ফর্মাল সেক্টর নিয়ে মাথা ঘামালে উচিত না, ইনফর্মাল সেক্টর নিয়ে আমাদের মাথা ঘামাতে হবে। তাহলেই আমরা একটা ইকোনমিক একটা মানে ভালো অবস্থাতে যেতে পারবো। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে 5 মাস কি যথেষ্ট কিনা, ওরকম একটা ভগ্ন দশা থেকে বা ভগ্ন দশার অবস্থাটা আসলে সেখান থেকে উদ্ধার কঠিন। দিস ইজ ট্রু, বাট যে অবস্থায় বাংলাদেশকে ফেলে, মানে বাংলাদেশ 5 আগস্টের পর যে বাংলাদেশ আমরা দেখতে চেয়েছি, সেই রূপান্তরের পথে হাঁটতে হবে। তো আপনাকে তো হাঁটতে হবে, দেন আপনি দৌড়াবেন। আমরা হাঁটাটাকে সুস্পষ্ট কোনো হাঁটার লক্ষণ দেখছি না। আমি যেটা বলতে চাচ্ছি, যেমন আমরা টিসিবি, আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য টিসিবি ইম্পোর্টের ক্ষেত্রে যেটা বললেন আর কি, খাতুনগঞ্জ, চিটাগাং খাতুনগঞ্জ,
অ্যাসালামের একটা বিশাল ইম্পোর্ট ছিল বাংলাদেশে। আপনাকে কিন্তু আবারও সেই অ্যাসালামের যদি দ্বারস্থ হইতে হয়, তাহলে কিন্তু আপনি এই সিন্ডিকেশন আর বন্ধ হবে না কিন্তু কখনোই। আপনাকে মাস্ট পিপলের কাছে, মানে যে 1,000 টন আনবে, আপনি একজনকে 30,000 টন আনার অনুমতি দেওয়ার দরকার নাই। আপনাকে ছোট ছোট করে আমাদের লক্ষণগুলো দেখতে হবে। সেই লক্ষণ আগের লক্ষণই, তেলে মাথায় তেল দেওয়ার যে লক্ষণগুলো, আমরা লক্ষণ থেকে আমরা কোনো লক্ষণ দেখছি না। এই সরকারের থেকে আমরা, যেমন বাণিজ্য মন্ত্রণালয়ের ওনাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপাতত আপনার প্রথম দায়িত্ব ছিল যেটা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য, ওনারা নিশ্চয়ই কাজ করতে গিয়ে যতগুলো কাজ করতেছে, আমি যেহেতু ব্যবসা বাণিজ্যের সাথে রিলেটেড আছি এবং এই মন্ত্রণালয়টা এটা আমাদের বাণিজ্য সংগঠনের সাথে রিলেটেড, এরা অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে সবাই। মানে মূল জায়গায় ফোকাস করা যেটা, সেই জায়গাটাতে ফোকাস করছে না। সেই জায়গাতে টিসিবিকে স্ট্রং করা, টিসিবিতে একজন যেমন মেজর জেনারেল লেভেলে কাউকে বসানোর পর যদি এটাকে ফাংশনাল করা যায়, তাহলে খাতুনগঞ্জ, বিশেষ করে খাতুনগঞ্জে ইম্পোর্টার আছে, কিন্তু আপনার আমি চিরঙের কথাই বলতেছি, খাতুনগঞ্জ তো মেন আড়ত, ইম্পোর্টটা হয় ওখান থেকে। আপনি যদি 200 লোককে সিলেক্ট করে যদি সবাইকে যদি আমদানির পারমিশন দিয়ে দেন, চাল, চিনি, ডাল, যা যা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, সেই লক্ষণটা দেখছি না। ওই আবারও ঘুরে তেলে মাথায় তেল দেওয়ার প্রবণতা শুরু হয়ে গেছে অলরেডি। কিন্তু অ্যাসালামের যেই ইম্পোর্ট সেকশন, ওইটাকেই প্রমোট করার জন্য কোনো একটা পক্ষ আবার ভিতর থেকে কাজ করতেছে। তাহলে তো আমার কি হইলো, মানে জাতির কি হইলো, এই দেশের উন্নতি কেমনে হবে? আপনি সেই সিন্ডিকেশনের তালে পড়ে গেলেন। আপনি একটু আগে বললেন যে কারা করছে, ওই অ্যাসালামের ব্যানারে অন্য দলের লোক এসে কাজ করছে, যারা এই সরকারের সাথে একটু খাতির রাখতে পারছে। প্লাস রাজনীতির কথাই বলি, আওয়ামী লীগ গেছে, এখন বিএনপি তো আসলে সময়ের অপেক্ষা, যে কোনো দিন দায়িত্ব নিবে, রাষ্ট্রের দায়িত্ব। কারণ আওয়ামী লীগ ছাড়া ইলেকশন হলে অবশ্যই বিএনপি জিতবে, এখানে তো কোনো ভুল নাই। এখানে কারো এখন আওয়ামী লীগ সহ ইলেকশন হলে, আওয়ামী লীগ সহ ইলেকশন হলেও তাও হবে, তাও জিতবে। এটা আমার ব্যক্তিগত, জনগণের ভোটে জিতবে। কারণ আর তো কোনো দল নাই। জামাত এবং অন্যান্য যারা এখন বিএনপিকে ঠিক করতে হবে, বিরোধী দল কে হবে। কিন্তু তার জন্য যে কাজগুলো বিএনপির করা উচিত, এই মুহূর্তে বিএনপিকে কেন ফোকাস করতে হচ্ছে, আমাদেরকে বলতে হচ্ছে বিএনপির প্রতি আমাদের আহ্বান। কারণ আমরা যেই হিসাব কিতাব দেখছি, লুটপাটের দরকার তো নাই। লুটপাট উনি করছেন দেখে আজকে এই পরিণতি ওনার। এবং একজন নেত্রী গেলেন মানে বিশ্বের সবচেয়ে জাঁকজমক একটা প্লেন এসে ওনাকে নিয়ে গেল দোহার, খালেদা জিয়াকে, আরেকজন পালাই গেল। আল্লাহ আছে তো উপরে, আমরা বারবার করবো, এটা আল্লাহ প্রদত্ত, এভরিথিং ইজ আল্লাহ প্রদত্ত। সব কিছু সহ্য সীমা আছে, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। কিন্তু বিএনপির ক্ষেত্রে বিএনপিতে সব কিছু হয়েছে। আওয়ামী লীগ গেছে, ইলেকশন হলে এটা হবে। এখন ওনাদেরকে অনেক সংযত হইতে হবে। এখন ওনাদের মধ্যে অলরেডি শুরু হয়ে গেছে কে কোন দিকে কে কী নিবে। এটা তো আমরা আশা করি না। আমরা তো বিএনপি না কারো কাছেই। এই দেশটা আমাদের, এই দেশে কন্ট্রিবিউশন আমাদের, এই দেশে অর্থনীতি, বাণিজ্য সব কিছু তো আমরা কন্ট্রিবিউট করতেছি আমাদের টাকায়। সচিবদের এখন সচিবরা আগে যেমন গেলে হয়তো মন্ত্রী ফোন করতে হইতো, এখন সমন্বয়ক ফোন করতে হয়। হোয়াট ইজ দিস? সমন্বয়ক দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে তদবির করতেছে, সমন্বয়কদের একজন গিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে তদবির করতেছেন সামান্য একটা ইলেকশন নিয়ে। উনি ভাই জানেন ব্যাপারটা, আমরা কোন দেশে আবার ফেরত যাচ্ছি? আমরা সামান্য ইলেকশন মিন্স ট্রেড বোর্ডের ইলেকশনে আপনি সমন্বয়ক ব্যবহার করতেছেন। কিন্তু একটা প্রশ্ন, যে ট্রেড বোর্ডের তো ইলেকশন হলে তো মানে ঠিক আছে, কিন্তু অনেক ট্রেড বোর্ডই এখন অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে তুলছে, মানে সেটাকে আপনারা কিভাবে দেখেন? অ্যাডমিনিস্ট্রেটরটা আসতে হয়েছে বাধ্য হয়ে, তখন ওই সরকার গ্যাপটাতে কে করবেন ইলেকশনটা? কারণ তখন ইলেকশনের জন্য কিন্তু নির্ধারিত সময় সব ইলেকশন হতে পারবে না, কারণ মেম্বারগুলো তো নাই, রিনিউ করা নেই একটাও। আগের আমাদের যে মেম্বারশিপগুলো ছিল সেগুলো নতুন করে মেম্বারশিপ নিতে হবে। প্লাস তাহলে সমস্যা আরো বাড়লো না? আসলে সত্যিকার অর্থে ফাংশন কোনো কিছু ছিল না। আমি শুধু এবিএসসি এর কথা বলছি না, অন্যান্য সবগুলো ক্ষেত্রে। তবে না, আমরা যেগুলো বাইরা বলেন আর আমাদের বারবিটা বলেন, অন্যান্য ওগুলো কিন্তু চলতেছে, ওগুলোর মধ্যে কাজের কোনো হ্যাম্পার হচ্ছে না কারো। এখানে প্রশাসক আসছে, প্রশাসকের সাথে এখন নতুন করে তো এবার 5 জন করে দেওয়া হয়েছে, সহায়ক দেওয়া হয়েছে 5 জন, প্রতি সেক্টর থেকে 5 জনকে দেওয়া হয়েছে, যে ওনারা সহায়তা করবেন আর কি।
ওই কাজগুলো রুটিন কাজগুলো চলছে, কোনো সমস্যা হচ্ছে না। আগেও তো তেমন কাজ করতো না, ওইটা একটা সাইনবোর্ড বিক্রি করে আপনি ওই লোন নিতেন না, ওই গল্পটা ছিল এরকমই। এখনও আবারও সেম চেম্বার বলেন, মানে আমি চিরং চেম্বারের কথাই বলি, চিরাং চেম্বারে আমরা কষ্ট করে ওই বললাম তো আগের সরকারের যিনি 17 বছর এক নাগারে যিনি একত্র অধিপতি লতিফ সাহেব, সাথে আমি আপনার সাথে একটা লোকের খুব সুনাম করতাম, আমরা পরে শুনলাম উনি সবচেয়ে বেশি টাকা নিয়ে চলে গেছেন বাংলাদেশ থেকে। তো ওই লোকের ইনফ্লুয়েন্স ছিল চিটাং চেম্বার, এবং চিটাং চেম্বারের ইনফ্লুয়েন্সটা কোথায় গিয়ে থেকে জানেন দিল্লু ভাই? সরাসরি বন্দরের যত রকম ব্যবসা বাণিজ্য আছে ওই চিটাং চেম্বার কেন্দ্রিক ব্যবসাগুলো কন্ট্রোল হয়, এবং ওখান থেকে এই আপনার ক্ষমতার দ্বন্দ্বটা শুরু হয়, ক্ষমতা পাওয়ার স্পৃহাটা শুরু হয়। আপনি যদি বন্দরের ব্যবসাটা যদি কন্ট্রোল করতে না দিতেন চিটাং চেম্বারকে, তাহলে ওখানে কিন্তু দখলদারিত্বের ব্যাপার আসতো না, তাহলে কিন্তু সুস্থ একটা নির্বাচনের মাধ্যমে একটা সুস্থ বডি থাকতো। কিন্তু এখন ওখানে দখলদারিত্বের চেম্বারের কিছু নেই, কিন্তু চেম্বারের সাথে রিলেটেড বন্দর যেটা চিটাং চেম্বার, বন্দরের ব্যবসা বাণিজ্যগুলো, বন্দর তো অনেক বড় ব্যবসা, ওখানে বাণিজ্যগুলো, ওখানকার পোস্টগুলো অনেক বেশি ইনফ্লুয়েন্স করে চিটাং চেম্বার। শামীম একটু বলবেন আমাদেরকে যে ট্রেড বডিগুলো কি আসলে বাংলাদেশে যথাযথ দায়িত্ব পালন করতে পারছে ব্যবসা বাণিজ্য বা ট্রেড বডি যে উদ্দেশ্যে করা হয়েছিল, হ্যাঁ, সেই উদ্দেশ্য ফুলফিল হচ্ছে না এখন। কেন হচ্ছে? ট্রেড বডি হ্যাজ মানে এটা অনেকটা কি বলবো আপনাকে, রাজনৈতিক ইয়ের মতো ব্যবহৃত হচ্ছে, পলিটিক্যালি, হ্যাঁ, পলিটিক্যাল ব্যবহৃত। কিন্তু ট্রেড বডির যে পারপাসটা ছিল, এখন প্রথমত হয়েছে যে সংখ্যায় হয়ে গেছে অসংখ্য, অগণিত, এবং গুণগত মান অনেক কমে গিয়েছে এগুলার। নেতৃত্বে ভালো লোকরা আসতে চান না, নেতৃত্বে যারা দেওয়ার মতো যোগ্যতা রাখেন তারা এইসব থেকে দূরে থাকেন। আর ট্রেড বডিটা কিন্তু আসলে ইট ইজ হেল্পিং দ্য গভর্নমেন্ট ইন আদার ওয়ে, এবং ডাইরেক্ট হেল্পিং গভর্নমেন্ট ইজ ডিপেন্ডিং ফর মেনি ডিসিশনস অন দ্য ট্রেড বডি। কিন্তু ট্রেড বডিগুলো আমরা আসলে, এটা আমাদের ব্যবসায়ীদের ব্যর্থতা, আমরাই বলবো এটা আমাদের ব্যর্থতা, যে আমরা এটাকে সঠিক নেতৃত্ব দিতে পারি না। এটা বিসিসিআই হোক কিংবা অন্য যে কোনো, আমি কারণ নাম নিব না, বা অন্য যে কোনো অ্যাসোসিয়েশনই হোক, এটা এভাবে হওয়া উচিত না। এবং এটার জন্য মেইন যে রোলটা প্লে করতেছিল ট্রেড অর্গানাইজেশন ডিটিও, আমি সেখানে ভীষণভাবে আপত্তি করব যে গেলেই যে তাকে রিকগনিশন দিতে হবে, তাকে এটা ঠিক না। তাকে সিমিলার কাজ অন্য কেউ করছে কিনা এবং তার নেতৃত্ব সঠিক আছে কিনা, এইরকম। আমি একটা ট্রেড অ্যাসোসিয়েশন নিয়ে এখন অপোজ করছি, ডিটিওর সাথে আমাদের অপিনিয়ন চলতেছে। ওই ট্রেড অ্যাসোসিয়েশনটা একটা এলাকা ভিত্তিক, এবং ওই ট্রেড অ্যাসোসিয়েশনের ভিতরে এখন পর্যন্ত যে লিস্ট আমার হাতে আসছে, দের ইজ এ নো লিমিটেড কোম্পানি, এবং তারা অত্যন্ত মানে সাধারণ গুছের ব্যবসায়ী তো অবশ্যই ওনারা, বাট নেতৃত্ব দেওয়ার মতো একটা অ্যাসোসিয়েশন, জাতীয় লেভেলে একটা অ্যাসোসিয়েশন নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা ওনারা রাখেন না, দুঃখিত আমাকে এটা বলতে হলে। কিন্তু এটা রিকমেন্ডেশনে বিসিসিআই থেকে গিয়েছে, হ্যাঁ। তো এই যে বিষয়টা, এটাকে যদি এত আমরা ছোটোভাবে দেখি, তাহলে এটা আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য ভালো না। আমরা ধরেন প্লাস্টিক অ্যাসোসিয়েশনের কথাই বলি, উনি বারবিডা একটা রিনাউন্ড অ্যাসোসিয়েশনের লিডারশিপে আছেন। আমরা 1987-এর প্লাস্টিক অ্যাসোসিয়েশন, আমাদের অনেকগুলো অ্যাক্টিভিটিস, আমরা মেলা অর্গানাইজ করি, আমরা ট্রেড ডিসপিউট সেটেলমেন্ট করি, আমরা সরকারের প্রায় 15-20টা ন্যাশনাল ইয়ের সাথে সম্পৃক্ত, আমরা বিসিসিআইকে নেতৃত্ব দিয়েছি বিভিন্ন লেভেলে। কিন্তু আমরা যেভাবে কাজ করি, আমি দেখি আমাদের প্লাস্টিক সেক্টরে আরও 10টা না কয়টা অ্যাসোসিয়েশন আছে, তাদের নেতৃত্ব কিন্তু এরকম না। তো অ্যাসোসিয়েশন জন্য অ্যাসোসিয়েশন করা আর নেতৃত্ব দিয়ে অ্যাসোসিয়েশন করা তো ডিফারেন্ট আছে। কোনো স্টাডি নাই লিডারশিপের ভিতরে, কোনো যে আমি বলতে বাধ্য হচ্ছি যে ওনারা হয়তো যোগ্য কিন্তু নেতৃত্ব দিতে পারছেন না। দ্যাট শুড বি চেঞ্জ। এবং আমার ট্রেড অর্গানাইজেশনের ডিটিওর উচিত এখন মার্জার করে দেওয়া, এবং আমরা প্রেয়ার দিয়েছি যে যারা 2-4 প্লাস্টিক অনেকে আছে, আমরা মার্জার হয়ে যাই, আমাদের নেতৃত্বটা যেন আসে। মার্জার হওয়া খুবই দরকার। এখন বিজনেস কম্পিটিশন, নমিনেটেড ডিরেক্টর যেটা, এটা সবচেয়ে ভয়ঙ্কর আরেকটা জিনিস, সংস্কার করার জন্য এবার বলা হচ্ছে যেটা নমিনেটেড ডিরেক্টর, দ্যাট ইজ আপনি মানে বারবিটার এক থেকে একজন যাই, সবাই ইলেকশন করে আসলে অনেক বেশি কম্পিটিটিভ হয়। বিষয়টা কিন্তু এইভাবে হওয়া উচিত। আপনি সেক্টর ওয়াইজ একজন বসাই দিলেন, আপনি এলাকাতে দেখবেন, একটা এলাকাতে দেখবেন মেট্রোপলিটন চেম্বার আছে, ওই ডিস্ট্রিক্টের চেম্বার আছে, ওই ডিস্ট্রিক্টে উমেন চেম্বার আছে, হ্যাঁ, ডিস্ট্রিক্টগুলোতে। আবার দেখবেন অ্যাসোসিয়েশন তো বললামই আমি, প্লাস্টিক সেক্টরে আমার 10-12টা অ্যাসোসিয়েশন, কোন একটা সেক্টরে বলে 42টা অ্যাসোসিয়েশন, বুঝছেন? তো এই যে জিনিসটা, এইটা আসলে আমাদের
একটা নিয়ম নীতির ভিতরে নিয়ে আসা উচিত, এবং সেটা প্রচেষ্টা হয়েছিল কিছুদিন আগে। এটা কতদূর সাকসেসফুল হবে আমি জানি না, হয়তো হবে না। আর বর্তমান FBCCI কিছুটা নেতৃত্ববিহীন অবস্থাতেই আছে। ওখানে একজন সরকারি কর্মকর্তা আছেন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে। এই যে আমাদের সামনে বাজেট আসতেছে, এই যে আমি একটু আগে আপনাকে উদাহরণ দিলাম যে 35টা না কয়টা উপরে ভ্যাট বাড়ানো হয়েছে। এই যে আপনার বাণিজ্য নীতি, শিল্পনীতি, এই যে আপনার রপ্তানি নীতি, এই যে ন্যাশনাল ইন্টারন্যাশনালি আপনাকে যে ফেস করতে হবে, কিন্তু এইটা FBCCI লিডারশিপ এতদিন ধরে একটা রোল প্লে করে আসছে। হ্যাঁ, হোয়াট এভার ইট ইজ, আমি কোয়ালিটি ভালো খারাপ মন্দ সেই বিবেচনায় যাব না, কিন্তু আমার কথা বলার মতো একটা অর্গানাইজেশন ছিল। আমি তার কাছে বলতে পারতাম যে ভাই আমার এই সমস্যা, তুমি এই সমস্যাটা ট্যাকেল করো। অন্তত সে একটা চিঠি ফরওয়ার্ড করতো, সে আমার পক্ষে আর্গুমেন্ট করতো, সে আমার পক্ষে একজন রিপ্রেজেন্টেটিভ ডাইরেক্টর পাঠাতো। কিন্তু এখন তো সেই অবস্থাতে নাই FBCCI। ওনারা এখন নিশ্চুপ, এখন ওনারা ওই দৈনন্দিন কাজ করে, অ্যাপয়েন্টমেন্ট, চাকরি না, ছুটি ছোটা। তো এটা তো আমাদের কোনো ব্যবসায়ী সমাজে কাজে আসছে না। এটা কিন্তু সারা দেশের জন্য লস। ইট ইজ নট অনলি যে আমার লস আপনার লস তা না, এটা সারা দেশের জন্য লস এটা। জি, আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। ব্যবসা বাণিজ্য অর্থনীতি আপনাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের আলোচনার মধ্যে আমরা আছি, কিন্তু আপনাদের কাজের সঙ্গে সম্পর্কিত সাধারণ মানুষকে এফেক্ট করে সেসব বিষয় একটু বুঝতে চাই যে আপনারা কীভাবে দেখেন, এবং এই জায়গায় বর্তমানে সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে। বা একটা হচ্ছে যেহেতু আপনি গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত, যানজট কেন কমানো যাচ্ছে না? অবশ্যই গাড়ির ব্যবসার সঙ্গে যানজটের সম্পর্ক নাই, বাট যেহেতু এই সেক্টরটার সঙ্গে রিলেটেড, এবং আপনি যেহেতু প্লাস্টিক ব্যবসার সঙ্গে যুক্ত, আমরা যেটা পরিবেশ দূষণ এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, এবং প্রচুর আপনি জানেন প্লাস্টিককে এক ধরনের ব্যানিংয়ের মধ্যেও ফেলে দেবার একটা উদ্যোগ আছে, বিশেষ করে প্লাস্টিকজাত পণ্যের ক্ষেত্রে। তো আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে শুনতে চাই সামগ্রিকভাবে আপনারা কি দেখেন। মিস্টার হাবিবুর রহমান যদি প্রথম বলেন। হ্যাঁ, আমি যানজট নিয়ে প্রথমে বলি। যানজট নিয়ে আপনাদের সাথে অনেকবার বলছি, আর আজকে একদম স্পেসিফিক বলতে চাই, কত সত্য বলতে চাইছিলাম। আজকে আমি সরকারের কাছে প্রথমেই আবেদন করব, ইমিডিয়েটলি যানজট নিয়ে একটা একদম উচ্চ পর্যায়ের একটা কমিটি গঠন করা। আপনি যদি আমার কথা শুনে থাকেন, ওনারা ইমিডিয়েটলি পরিবহন সেক্টরে যারা আছেন, যারা ইয়াতে আছে, বিশেষ করে ওই মেকানিক্যাল সাইড, ঢাকা ইউনিভার্সিটির ওই ওনার নামও আছেন, একজন ভদ্রলোক আছেন, খুব বুঝেন এইসব ব্যাপারে, কিন্তু উনি কাজ করতে গিয়ে ওনাকে কাজ করতে দেওয়া হয়নি কতবার। মানে পুলিশের সমস্যা থাকে, অ্যাডমিনিস্ট্রেশনের সমস্যা ছিল দেখে ওনাকে কাজ করতে দেওয়া হয়নি। আমরা সহ কাজ করতেছিলাম, এবং আমি খুব করে চাচ্ছিলাম একটা এরকম কিছু একটা অর্গানাইজ করি আমি নিজের উদ্যোগে। আমরা একদম প্রথম দিকে যানজট, গাড়িকে যানজটের অন্যতম কারণ বলা হয়, কিন্তু আমরা সেটা প্রথম দিন আমাদের উপরে এটার খরচ আসছিল, মানে গাড়ির ব্যবসায়ের উপর, যে গাড়ি আমদানি কমানো। তা আমরা সেদিন বললাম যে আপনি যদি মাথা ব্যথা করে, মাথা তো কেটে ফেলতে পারবেন না। আপনি প্রথম কাজ হচ্ছে আপনি যানজট নিরসন করানোর জন্য যেটা সবচেয়ে জরুরি, পার্কিং, অবৈধ পার্কিং। এবং অবৈধ পার্কিং না করার রাস্তা যেটা আছে সেই রাস্তাতে অবৈধ পার্কিংগুলো তুলে দেন। এখন পার্কিংটা কোথায় করবে? টাওয়ার পার্কিং। সে তখন আমরা আজকে থেকে 15 বছর আগে থেকে 20 বছর আগে থেকে বলে যাচ্ছি টাওয়ার পার্কিং করেন। টাওয়ার পার্কিং কয়েকটা হয়েছে কিন্তু সিম্বল হিসেবে। তারপর আমাদের ঢাকা শহরের সবচেয়ে যানজটের অন্যতম কারণ হচ্ছে বাসগুলো বাঁকা করে দাঁড়ায়। আপনি খেয়াল করে দেখবেন, একটা বাস, ওই 3 কোম্পানির বাস, যেহেতু 4 কোম্পানির বাস একসাথে যাচ্ছে, কার আগে কে কম্পিটিশন করবে এবং কে কাকে যাইতে দিবে না, সেজন্য সে ব্লক করে রাস্তাটা, জাস্ট ব্লক করে জাস্ট ইয়াটার গাড়ির ব্যাগটা ইয়ে করে রাখে যাতে ওই গাড়ি ওভারটেক করতে না পারে। এভাবে 2টা গাড়ি ব্লক করলে রাস্তা ব্লক হয়ে যায়, এবং যানজটগুলো মূলত হয় বাসের কারণে। আমরা তখন থেকে বলে আসছি যে বাসবে এগুলো করেন, বাসবে। এবং কেউ তো সাহস করে না, কেউ বলে না এই কেমনে বিল্ডিং ভাঙবো, এই বিল্ডিং মেরে। আমি একবার ওই আনিসুল হক সাহেবের সাথে কথা বলছিলাম, সেই তখন উনি মেয়র ছিলেন। তাহলে আপনি একমাত্র পারবেন, আপনার ভাই যেহেতু তখন আর্মি চিফ ছিলেন, ওনার ভাই, আপনি একমাত্র এটার উদ্যোগ নেন, আপনি করেন। তো এর মধ্যে তার কোনো এগুলো নিয়ে কথা হইলো না। বাট এইবার আমি স্পেসিফিক বলছি, এই সরকারের অন্যতম কাজ করা উচিত, বাসবে এগুলো করে দেওয়া উচিত। ধরেন ঢাকা শহরে 30টা বিল্ডিং ভাঙতে হবে, কর্নারের বিল্ডিংগুলো, কারণ বাজারে 2টা বিল্ডিং, একটা বিল্ডিং ভেঙে বাসের বেগুলো ঢুকাই দেন অনেক, এবং ওনাকে সেই পরিমাণ ক্ষতিপূরণও দেন, যে বিল্ডিংয়ের মালিকরা যদি অন্য জায়গায় আরেকটা বিল্ডিং করে দেন, অথবা টাকা দেন আপনি সরকার থেকে। জাস্ট শুধু বাসবেগুলো করে দিলে ঢাকা শহরের 20% যানজট কমে যাবে, নাম্বার 1। এরপর আসেন পার্কিংগুলোর জন্য আপনি পিছনে জায়গা 10টা স্পেস দিয়ে টাওয়ার পার্কিংগুলো করে দিলে
আপনি টাওয়ার পার্কিং দরকার নেই, এখন তো বিল্ডিং স্ট্রাকচারের উপরেই করা যায় পার্কিং করলে সব কিছু মিলে যদি 6 মাসের একটা পরিকল্পনা নেওয়া যায়, সত্যিকার অর্থে যানজট ঢাকা শহরে, এবং যানজটের কারণে অর্থনীতির ক্ষতি যে পরিমাণ ক্ষতি হচ্ছে, মানে আমাদের শ্রম যেটা মানে টাইমের যে পরিমাণ লস হচ্ছে, সেটা কেন আমাদের এই অন্তত এই সরকারের তো বিবেচনা করা উচিত। বিশেষ করে আমরা মাননীয় উপদেষ্টা, উনি তো পৃথিবীর অনেক দেশ দেখছেন, এবং আমার ওনার কাছে স্পেসিফিক, ওনার কাছে আমার এই দাবি যে যানজট নিরসনের জন্য অতি সত্বর একটা কমিটি করা হোক। সেখানে দরকার হলে আমরা স্বপ্রণোদিত হয়ে বলছি, আমরা নিজেরা কাজ করতে চাই, আমরা আমাদের সেক্টর থেকে আমরা কাজ করতে চাই, আমরা নিঃশর্তভাবে এবং কোনো বেতন ছাড়া কিছু ছাড়া আমরা কাজ করতে চাই। আপনি কাজটা করতে হবে, কিন্তু এই কাজটা শুরু করা খুব জরুরি। তারপর হচ্ছে আপনি যেটা পরিবেশ, এইবার প্রথম আমাদের বাংলাদেশ ব্যাংক একটা কাজ ভেরি গুড করছে। বাংলাদেশ ব্যাংক হাইব্রিড গাড়িগুলোর ক্ষেত্রে মার্জিন মানে কমাই দিছে। মার্জিন আপনি হাইব্রিড গাড়ি কেন পরিবেশ দূষণ করবে না দেখে, মানে গ্রিন বাংলাদেশের কনসেপ্টে এইবার বাংলাদেশ ব্যাংকের উনি এই কাজটা করে দিচ্ছেন যে আপনি যদি হাইব্রিড গাড়ি অথবা ইলেকট্রিক গাড়ি দেশে আনেন, তাহলে আপনাকে, এবং সেক্ষেত্রে সব সুবিধাগুলো বেশি করে দেওয়া হবে, এবং ইনফ্যাক্ট ট্যাক্স টোকেন সব কিছুতে যদি করে দেওয়া যায়, তাহলে কিন্তু পরিবেশের কিন্তু উন্নতি হবে। এবং পরিবেশের উন্নতি হওয়া, আপনি নিশ্চয়ই জানেন ওই লন্ডনে প্রিয়াস যে গাড়িটা হাইব্রিড প্রিয়াস, ওই সব জায়গায় পার্কিং আছে, ওই গাড়ির কোনো পার্কিং ফি নেয় না এখনও পর্যন্ত লন্ডনে, কারণ ওই গাড়ি যাতে সবাই চালায় ফ্রিতে, যাতে পার্কিং করতে পারে সবাই, তাহলে ওই গাড়ি চালানোর প্রতি ইন্টারেস্টেড হবে, তাহলে পরিবেশ দূষণটা কম হবে। আমাদের দেশে এই কাজগুলো অলরেডি শুরু হয়েছে। এইবার বাংলাদেশ ব্যাংক এই কয়েকদিন আগে আমাদেরকে একটা সার্কুলার পাইছি আমরা, বারবিডার থেকে প্রস্তাব ছিল, বারবিডার প্রস্তাবে সাড়া দিয়ে এই কাজটা করে দিছে। এবং সত্যিকার অর্থে পরিবেশ বান্ধব বাংলাদেশ করতে গেলে এই যে আপনি যিনি এখন আমাদের পরিবেশ টলিথিন নিয়ে যেসব বলে, শুধু ঢাকা শহরের বালিটা কমানোর জন্য যা কয়েকটা কাজ করা দরকার, এই কাজগুলো অনেক লোক আছে, যেমন হাবিব ভাই খুব ভালো, অস্ত্রপতি হাবিব, ওনারা সব মিলে উনি এইসব যানজটের বিষয়ে অনেক দিন আমরা বলছি, অনেক টকশোতে বলছি, এই সবাইকে নিয়ে সমন্বয় করে এই কাজগুলো করা উচিত। আমাদের অনেক বেশি কাজের দরকার নেই, এই কাজটা করলে ঢাকা শহর যানজট নিরসন হলে আপনি মানুষগুলো এই যে যত রকম ঝামেলাগুলো হচ্ছে, এবং ডিসেন্ট্রালাইজেশন যেটা এখনও অনেক গার্মেন্টস ঢাকা শহরে আছে, এগুলো ইমিডিয়েটলি গার্মেন্টস সরাই দেওয়া উচিত, দূরে কোথাও নিয়ে যাওয়া উচিত। আমরা অনেক দিন থেকে বলছি, কেউ কারো কথা শুনে না, এই কথাগুলো শোনা খুবই জরুরি। মিস্টার শামীম আহমেদ, আমরা তো প্লাস্টিকের লোক, প্লাস্টিক আসলেই পলিউশন চলে আসে, এটা স্বভাবতই। আসলে পলিউশন কতটা দায় নেবেন? হ্যাঁ হ্যাঁ, মানে পলিউশনের দায় কতটা নেবেন আপনারা? পলিউশনের কোনো দায় নিব না, কেন? 0% দায় নিব। যুক্তি দেই আপনাকে বুঝাই। প্রথম কথা হলো যে পলিউশন হয়, ইট ইজ এ ম্যানমেড, এটা কিন্তু নিজে হয় না, এটা আমরা যত্রতত্র প্লাস্টিকটা ফেলি বলে হয়, ফেলার দায়িত্ব আমার অ্যাজ এ সিটিজেন, আমার যেখানে সেখানে ফেলার কথা না, নাম্বার 1 ইস্যু। সেকেন্ড ইস্যু হচ্ছে সরকারের এমন কোনো ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে আমাকে, আমি যখন ময়লাটা ফেলবো সেই ময়লাটা যেন আমাদের সিটি কর্পোরেশন তার নিয়ম মতো সেটা উদ্ধার করে নিয়ে তার বাকি প্রসেসিং কাজটা করে, সেটা হয় না। আপনি 10 কেজি প্লাস্টিক কনজিউম করেন বাংলাদেশে, জাপান 140 কেজি প্লাস্টিক কনজিউম করে, কিন্তু জাপান তো জিরো ওয়েস্ট কান্ট্রি, জিরো পলিউশন কান্ট্রি। তা আমরা কেন 10 কেজি করে পলিউটেড কান্ট্রি হয়? বিকজ জাপান হ্যাজ দ্য সিস্টেম, উই ডু নট হ্যাভ দ্য সিস্টেম, দ্যাট ইজ দ্য প্রবলেম। হ্যাঁ, জাপান হ্যাজ দ্য সিস্টেম। আজকে আমি কেন, তো আপনি এই যে আপনারা নানা সময়ে টার্গেটের মুখে, আপনারা কি এই সিস্টেম চালু করবার জন্য বা উদ্যোগ নেওয়ার জন্য সরকারকে কখনো আমরা বলেছেন যে এই ধরনের কাজ করা যেতে পারে? আমরা বারবার বলছি, এটা নতুন কিছু না, এটা অত্যন্ত পুরাতন নিয়ম, এটাকে সার্কুলার ইকোনমি বলে। আপনি জানেন যে সম্পদের পুনঃ আহরণ এবং ব্যবহার, সার্কুলার ইকোনমি, ইট ইজ অলসো সার্কুলার ইকোনমি। বাংলাদেশ, আপনি জানেন, বাংলাদেশ প্লাস্টিক রিসাইক্লিংয়ে ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য হাইয়েস্ট পর্যায়ে আছে, গ্লোবাল অ্যাভারেজ ইজ 10%, আমরা ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে 40% প্লাস্টিক রিসাইক্লিং করি। দুইটা রিজন, একটা হলো আমাদের টোকাই বেশি, গরিব মানুষ বেশি, কালেকশন করে নিয়ে এসে আর্নিং বেশি, তারা সেই জন্য আমরা এখন পর্যন্ত করতে পারছি। আর সেকেন্ডলি হলো যে আমাদের যে ম্যানেজমেন্টে যদি ভালো থাকতো, ওয়েস্ট ম্যানেজমেন্ট ইনফ্রাস্ট্রাকচার, যেটা মনে করেন কালেকশন করা, সর্টিং করা। আপনি সিম্পল একটা উদাহরণ দিই,
আমাদের সিঙ্গাপুরে জনসংখ্যা হলো 50 লক্ষ, 5 মিলিয়ন। আর 5 মিলিয়ন লোকের জন্য 200 ড্রাম ট্রাক 24/7 কাজ করে টু ক্লিন আপ দ্য সিটি। আর আপনার জন্য এখানে ঢাকা সিটি হলো 2 কোটি 20 লাখ 22 লাখ 25 লাখ যাই হোক, তার জন্য আপনার দুইটা সিটি কর্পোরেশন মিলে 300 ট্রাকও নাই, ওয়ার্কিং কন্ডিশনে নাই। তো আপনি এই অবস্থা আর এই অবস্থা তো এক হলো না। আপনাকে তো ওয়েস্ট ম্যানেজমেন্ট ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক করতে হবে। এটা তো দায়িত্বের জন্য আপনি হোল্ডিং ট্যাক্স দেন, আমি হোল্ডিং ট্যাক্স দিই, আমি যখন র মেটেরিয়াল ইম্পোর্ট করি তখন আমি ট্যাক্স দিই, আই এম এ ট্যাক্স পেয়ার। আমি তো দিচ্ছি সরকারকে, সিটি কর্পোরেশনে ট্যাক্স দিচ্ছি, সবই দিচ্ছি, কিন্তু আমার বর্জ্যটা কেন পরিষ্কার হবে না? এক। সেকেন্ড হলো কি, ইউ ক্যানট ইগনোর প্লাস্টিক, এটা আপনি মনে রাখতে হবে। আপনি এখন একটা আইন করলেন, ব্যান করলেন, কিন্তু এটাতে সলিউশন আসবে না, বিকজ বাংলাদেশে এখনও প্লাস্টিকের ব্যবহার মানে এখনও শুরুই হয়নি বলতে, ইট ইজ ইনফ্যান্ট। হ্যাঁ, কেন বলি আপনাকে, গ্রিন হাউস আমরা সবাই জানি, গ্রিন হাউসে এখন পর্যন্ত বাংলাদেশ 8000 হেক্টর জমিতে গ্রিন হাউস হচ্ছে এবং কৃষকরা মারাত্মকভাবে লাভবান হচ্ছেন এই গ্রিন হাউসের জন্য। চারা চাষ বলেন, ফল চাষ বলেন, স্পাইসেস চাষও বলেন, লাভবান হচ্ছেন এবং এটা বাড়তে থাকবে। একদিন আপনি পাবেন যে আপনার সারা বাংলাদেশ গ্রিন হাউসে হয়, গ্রিন হাউসের চাষ হবে। তখন কি হবে, আপনি প্লাস্টিক উপরে প্লাস্টিক, পানি ওয়াটার সেভিং করার জন্য নিচে এখন প্লাস্টিক ব্যবহার করা হয়। আপনি এই সময় এইটা আপনি পাবেন সামনে। তো আপনি কি এইটা ম্যানেজমেন্ট ওয়েস্টের জন্য আপনি প্রিপারেশন নেবেন না? ইউ মাস্ট হ্যাভ এ লাইন। সেকেন্ড হলো অ্যাওয়ারনেস। আপনি জাপান 1945 থেকে শুরু করছে তাদের স্কুল, তাদের জনগণকে ওয়েস্ট ম্যানেজমেন্ট শেখানোর জন্য, সেকেন্ড ওয়ার্ল্ডের পরে পরে, কারণ জাপান পুরোটা রাবিশ হয়ে গেছিল, ধ্বংসস্তূপ হয়ে গেছিল। তো তারা শিখেছে, প্রত্যেক জাপানি ছাত্রের কথা বলেন মনে হবে যেন সে একজন ওয়েস্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। তো আমাদের শিক্ষা কার্যক্রমে যদি আমরা শিখাই বাচ্চাদের, সে গ্রামে তার বাসায় যাবে, সে শেখাবে যে কীভাবে প্লাস্টিক ছাড়া আরও অনেক কিন্তু হ্যাজার্ডাস প্রোডাক্ট আছে। আপনি শুধু প্লাস্টিকের কথা মনে করেন না, সো মেনি হ্যাজার্ডাস আছে। আজকে ধরেন আপনি প্রপাগান্ডা করলেন প্লাস্টিক ধরলে ক্যান্সার হয়, আবার আপনি ক্যান্সারের ট্রিটমেন্ট করতেছেন প্লাস্টিক ইনজেকশন দিয়ে, প্লাস্টিক ক্যাথাডার দিয়ে, প্লাস্টিক স্যালাইন দিয়ে। তো এই যে মিসঅ্যাপ্রোপ্রিয়েশন, এগুলো হয় কি, পলিসি মেকাররা বিভিন্ন রকম মত পায় এবং প্লাস্টিকের গালি দিলেও আপনি পয়সা পাবেন। দের ইজ এ মিলিয়ন্স অফ ডলার সারা পৃথিবীতে ছড়াচ্ছে এক গ্রুপ অফ মানে যারা প্লাস্টিকের বিপক্ষে যারা কথা বলে তাদেরকে ফান্ডিং। তাদের স্বার্থ কি? তাদের স্বার্থ কি না, এটাও তো একটা সিএসআর এর পার্ট। মনে করেন একটা অর্গানাইজেশন সে মনে করে যে দূষণ মুক্ত করতে হবে, সে দূষণের জন্য সিএসআর প্রোগ্রাম নিল, সেখানে একটা অংশ সে প্লাস্টিকে ব্যয় করলো, সেটা বাংলাদেশে কোনো এনজিও সে পার্ট পেল, সে সেটা করলো। কিন্তু যত এনজিও বাংলাদেশে আসে তারা যদি অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট করতে গেলো, আমি জানি না আমার বাসায় কোনো এনজিও এসে বলে নাই যে ভাই তুমি প্লাস্টিকটা এইভাবে ডিসপোজ অফ করো। আপনার বাসায় বলছে কিনা আমি জানি না, আপনার বাসায় বলছে কিনা জানি না, কিন্তু এটা ছিল তাদের জাপান সিঙ্গাপুরে এনজিওদের প্রথম কাজ হলো যে তারা যে মানুষকে শিক্ষিত করে যে কিভাবে। এটা এই কার্যক্রমটা কি চালু করার দরকার না? কোথায়? বাংলাদেশে? সেই কথাই তো বলছি যে বাংলাদেশে এনজিও তো এটা করা উচিত, সরকারের করা উচিত। অ্যাসোসিয়েশন থেকে না ভাই, অ্যাসোসিয়েশন আপনিও চালান আমিও চালান। আমার অ্যাসোসিয়েশনে 12 জন 13 জন লোক কাজ করে, আপনার অ্যাসোসিয়েশনে 14 জন লোক কাজ করে। তো 12 জন 14 জন, এবং আমরা বোর্ড অফ ডিরেক্টরসের মেম্বাররা 2 মাসে একবার বোর্ড মিটিংয়ে আসি, তাই না? এটা তো আমাদের প্রথম কথা, এটা আমাদের ইয়েতে আসে না, টিওআর এর টার্মস অফ রেফারেন্সে আসে না। আমরা তো আমাদের যে কার্যকলাপগুলো আছে সেটার মধ্যে কিন্তু বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্ন করাটা আসে না। হ্যাঁ, আমরা অ্যাওয়ারনেস ডেভেলপ করি, আমরা বলি, আমরা মানুষকে শিক্ষা দিই, আমরা বিভিন্ন স্কুল কার্যকলাপে যাই, কিন্তু ইট ইজ নট এনাফ। একটা অ্যাসোসিয়েশনে দিয়ে যদি সরকার মনে করে যে 20 কোটি লোকরে সুশিক্ষিত করে তুলবে, এই আশা করাটা একটা ব্যর্থতার সমস্যা। তো যাই হোক, আমি আপনার মাধ্যমে অনুরোধ রাখবো, গতবারও বলে গেছি এই বিষয়ে আপনি সুযোগ দিয়েছিলেন, আপনাকে আবার ধন্যবাদ, যে ব্যান ইজ নট দ্য সলিউশন। পৃথিবীর কোথাও ব্যান নাই। কিছুদিন আগে ইন্টার গভর্নমেন্টের নেগোসিয়েশন কমিটি একটা কাজ গত 2 বছর ধরে প্লাস্টিক পলিউশনের জন্য গ্লোবাল ট্রিটি ডেভেলপ করার জন্য একটা কাজ হচ্ছে, কিন্তু সেইটাতে আমি সেদিন একজন উচ্চপদস্থ একজন পরিবেশ মন্ত্রণালয়ের একজন লোক এই মিটিংয়ে লিড করেন, যিনি নেতৃত্ব দেন, তাকে জিজ্ঞেস করছি, আচ্ছা আপনি তো 2 বছর ধরে 5টা নেগোসিয়েশন কমিটি অ্যাটেন্ড করছেন, বলেন তো কোথাও ব্যানের কথাটা আসছে কিনা? বলে আপনি উত্তর দেবেন ইয়েস অর নো। তুমি বলছেন না, কোনো ব্যানের কথা আসে নাই। অ্যান্ড ব্যান ইজ নট দ্য সলিউশন। ব্যান তো এত সহজে হয় না, ব্যান দিয়ে তো আপনি পারবেন না।
আজকে আপনি পুলিশি অ্যাক্টিভিটিস করতেছেন, আপনি এইটা করতেছেন। আমাদের একটা মিটিং ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই ব্যাপারে। তো এই যে কথাগুলো হচ্ছে, ওনারা 400 কতটা মোবাইল কোড অপারেশন করছেন, 52টা ইন্ডাস্ট্রি বন্ধ করছেন, কতজনকে অ্যারেস্ট করছেন, কত কিছু করছেন। তাহলে আপনি কতজনকে করবেন? আপনার 17 কোটি লোক পলিথিন ব্যবহার করে, হাটে বাজারে গেলে সে পলিথিন ব্যবহার করে। তা আপনি কতজনকে এই আওতায় নেবেন? আপনি তার থেকে যেটা সারা পৃথিবী করতেছে, আমার কথা বাদ দেন, আপনি সারা ডেভেলপড কান্ট্রিগুলো যেটা যেটা করছে আপনি সেটা অ্যাডপ্ট করেন, দেখবেন আপনার সলিউশনটা আগামী 10 বছরের ভিতরে 100% চলে আসবে। তো আমাদের অনুরোধ আপনার মাধ্যমে এটাই যে লেট আস গো টু দ্য সার্কুলার ইকোনমি, লেট আস গো টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ওয়েস্ট ম্যানেজমেন্ট ইনফ্রাস্ট্রাকচার। আমরা একজন আরেকজনকে ব্লেম দিলে এই ব্লেম 22 বছর হয়ে গেছে, রেজাল্ট আনে নাই, আগামী 22 বছর কোনো রেজাল্ট আনবে না। তো আপনি শুধু আমাদের উপরে ব্লেম দিয়ে আপনি পারবেন না। তো যাই হোক, আবারও অনুরোধ জিল্লুর ভাইকে যে আপনি আমাদেরকে প্রমোট করেন, আমাদের স্বার্থে না। ইট ইজ নট আওয়ার বিজনেস, আমার বিজনেস কেউ ঠেকাতে পারবে না। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বলছিল, আরে ইয়ার ডোন্ট ঘাবড়াও, কুছ নেই হোগা। তো ওই টাইমও আর কি কোথাও হয় নাই, এটা ব্যান করে পারে নাই, ব্যান হয়ও নাই কোথাও। তো এটা আমাদেরকে অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট করি। আপনার এই মাধ্যমে আমি আজকে সবার কাছে যারা দর্শক তাদের কাছে আবেদন রাখি যে আমরা প্লাস্টিক ব্যবহার করার পরে যে বর্জ্যটা আসবে সেটা আমরা যথা জায়গাতে ফেলি, নালা নর্দমা রাস্তায় যেন এটা না যায়। তাহলেই আপনিও পরিবেশ উন্নয়নের সহযোগী হইলেন এবং আমরা যারা প্রস্তুতকারক তারাও উপকৃত হলাম, এবং দেশ সবচেয়ে বেশি উপকৃত হবে, দেশ যে আমাদের একটা কালচার ডেভেলপ করতে পারবো। জি, মিস্টার হাবিবুর রহমান। যাই হোক, যেখানে ছিলাম ওখানে আবার থাকি। সো কনক্রিট কিছু সাজেশন থাকলে নীতি নির্ধারকদের জন্য, এবং সেই সঙ্গে ক্লোজিং রিমার্কস। আমি বলছি গুলশান 2-এ আমাদের একটাই ট্রাফিক বাতি আছে, আর কোথাও কিন্তু ফাংশন নাই আর কি। ওই জায়গাটাতে কিন্তু খুব একটা যানজট হয় না। ওই যানজটটা হয় অনেক গাড়ি থাকলে তো ওই জটটা এক জিনিস, আরেকটা হচ্ছে ইচ্ছাকৃত একটা এদিক থেকে ঢুকে যাওয়া, যেটা এখনো পর্যন্ত ওই লাইটিং ব্যবস্থাটা আমাদের ঢাকা শহরে ইমিডিয়েটলি এটা ঠিক করা উচিত, একদম খুব শীঘ্রই ট্রাফিক ম্যানেজমেন্টকে দিয়ে খুব শীঘ্রই। শুধু পুলিশের হাত দিয়ে এই হাত থেকে আমাদেরকে বাঁচানো ফরজ হয়েছে একদম 1 নম্বর। কারণ পুলিশের যখন ইচ্ছা হয় ট্রাফিকগুলো করে কি, দেখেন কি সার্জেন্ট থাকলে একরকম করে, সার্জেন্ট যদি চলে যায় ট্রাফিক তার ইচ্ছা মতো করে। ওখানে দেখে যে কয়টা গাড়ি, এখন একটা লোকের পক্ষে গাড়ি বনে যদি তাকে যদি হাত নাড়াচাড়া করতে হয়, এইটা কোনো সিস্টেম হইতে পারে না কোনো দেশের। এবং এক্স্যাক্টলি খুব শীঘ্রই এই জায়গাতে কনসেন্ট্রেট করা উচিত। ট্রাফিক যদি কমানো না যায় এই দেশে, মানে বিশেষ করে ঢাকা শহরে আর চিটাগং, আপাতত অন্য কোথাও সেরকম করে রাস না, মনে হয় ফেনীতে মনে খুব ঝামেলা হচ্ছে ইদানিং শুনছি আমি। অর্থনীতি কলাপস করবে তো। আপনি যদি অফিস টাইমে অফিসে ঢুকতে না পারেন, আপনি যদি অফিসের 2 ঘন্টা পর অফিসে ঢুকেন, যেমন ঢাকা শহরে যে কোনো একটা কারণে 4 ঘন্টা স্টাক আপ ছিল পুরো ঢাকা শহর, সেটা একটা কারণ হইতে পারে। সেটাও হবে কেন? এই দেশে এই মুহূর্তে আমাদের এমন কোনো কি আবেগে কাজ করতেছে যে রাস্তাঘাট সব বন্ধ করে দিয়ে আমাকে রাস্তায় নামতে হবে সবাই? আমাদের তো ওই অতটুকু সভ্য হইতে হবে। আপনি যেটা বললেন আমি আপনার সাথে একমত, দায়িত্ব সরকারের এবং জনগণের। আমরা জনগণ যতদিন ভালো হব না, জনগণরা যতদিন উদ্বুদ্ধ হব না, যতদিন শিক্ষিত হব না, আমাকে দিয়ে যদি পরীক্ষা না করি। সিঙ্গাপুরে আমরা যখন যাই, সিঙ্গাপুরে তো আমরা চুইংগাম খাই না, কোনো টিস্যু ফেলি না, তখন কিন্তু আমি নিজে ভদ্রলোক। আর আমি বাংলাদেশে আসলে গাড়ির থেকে আমি মার্সিডিজ করে যাচ্ছি, দেখছি ঠাস করে টিস্যুটা ফেলতেছে। এইটা তো আমাদের চরিত্র বদলাইতে হবে প্রথম। আমাদের চরিত্রটা যতদিন না বদলাবে এই দেশের আসলে 20 বছর 22 বছর কিচ্ছু হবে না। আর 117 বছর যাবে, এই আসবে ও যাবে। ওই আমাদের বন্ধু বান্ধব বলে এই গেছে তো ও আসছে, এই গেছে তো ও আসছে। আগে ওই সাংবাদিক উনি ওনার সাথে বলতাম সাংবাদিকরা ব্যবসায়ী হয়ে গেছে। আপনি কই যাবেন? এখন এক সাংবাদিক পক্ষ গেছে, আরেক সাংবাদিক পক্ষ এখন নিজেরা ব্যবসা করতেছে, শুনতেছি এই নাকি ব্যবসা করে, ও ব্যবসা করে। সাংবাদিক যদি ব্যবসা করে, আমলা যদি ব্যবসা করে, দান্দার ব্যবসা, ধান্দা, সে বাংলাদেশের সবচেয়ে ভালো টার্ম যেটা দান্দার ব্যবসা। কি করেন? দান্দা করেন। কিসের দান্দা? ওই তদবির করেন। কারে করেন? ওই সচিবরে করেন, এখন নাকি সমন্বয় করে। আমরা কই যাবো রে ভাই? আমরা ভালো মানুষ, আমরা যারা জানি না, আমরা যারা ব্যবসা বাণিজ্য করে খেতে চাই, আমরা যারা ব্যাংক থেকে লোন নিতে চাই সুষ্ঠুভাবে কোলাটারাল জমা দিয়ে, আমাদেরকে দিবে না।
যার কোলাটারাল নাই তাকে দেওয়া হবে। এই দেশ তো এভাবে চলতে পারে না। এবং তদবির বাণিজ্য যতক্ষণ পর্যন্ত শেষ না হবে, ওই আমি একদম এটা আমার পক্ষে এতটুকু বলা উচিত না, তারপরে বলি এক লাইন। ইকোনমি যেটা চায়নাতে যেটা হয় আর কি, এটা তো অনেক বড় টার্ম, আমি তারপরেও একদম সংক্ষিপ্ত বলতেছি। ধরেন 50 কোটি টাকা অ্যাকাউন্ট আছে কারো, 60 কোটি টাকা গেলে তার স্ল্যাব চেঞ্জ হয়ে যাবে, যেটা মানে এটাকে বলে সংকুচিত আর কি অর্থনীতি, মানে এই যে ওপেন মার্কেট, যেটা ওপেন ইকোনমি না, এটা একটু টেনে দেওয়া। আমাদের এখানে এইসব কিছু করা উচিত, যে কোনো লোকের যদি 100 কোটি টাকা হয়ে যায়, তারপর থেকে তার স্ল্যাব হয়ে যাবে আরও 30%, মানে 50% তাকে সরকারকে দিয়ে দেবে, তখন টাকা কামানোর আগ্রহ কমে যাবে। এই কিছু সংস্কার জরুরি এই মুহূর্তে, এটা অন্য কেউ পারবে না। এটা কিন্তু কোনো বিএনপি আসুক, জামাত আসুক, রহমত আসুক, করিম আসুক, কেউ পারবে না এটা, আওয়ামী লীগ আসুক, কেউ পারবে না এটা। কারণ ওনার সরকারের প্রেশার থাকবে, দলীয় ইনফ্লুয়েন্স থাকবে, সবার প্রতি ভালোবাসা দেখাইতে গিয়ে পারবে না। এনাদের তো ভবিষ্যৎ কোনো চাওয়া পাওয়া নাই, যদি চাওয়া পাওয়া থেকে থাকে আমি জানি না। আমি যতদূর জানি ডক্টর ইউনূস সাহেব, উনি চিটংয়ের লোক, ব্যক্তিগতভাবে চিনতাম, ওনার সেই লোভ লালসা হয়তো নাই, বয়সের একটা কারণ আছে। উনি চাইলে এই সংস্কারগুলো করে দিয়ে যেতে পারেন আমাদের জন্য, যে 100 কোটি টাকার উপরে কারো থাকলে ওটার উপর ট্যাক্স বেড়ে যাবে, গরিবের থেকে ট্যাক্সটা আমার বেশি দরকার নেই। যে কম টাকার যেটা ট্যাক্স, 50 লাখ টাকার উপরে গেলে আরেক রকম ট্যাক্স, 1 কোটি টাকার উপরে আরেক রকম ট্যাক্স করেন, আপনি করেন। তাহলে আমাদের চুরি করার আগ্রহ কমে গেলে, যদি আমার বউকে যদি আমার কৈফিয়ত দিতে হইতো যে তুমি টাকাটা কোত্থেকে নিয়ে আসছো, আমার বউকে যদি বলতে হইতো যে আমি চুরি করে আনছি, একটা তদবির করছিলাম ওখান থেকে 2 কোটি টাকা পাইছি, বউ যদি বলে না তোমার তদবিরের টাকা খাওয়ার দরকার নেই, আমি কিন্তু এই টাকা আলটিমেটলি আমি কামানোর আগ্রহ হারাই ফেলবো। মানে চোরা টাকার উৎস কিন্তু সামাজিকভাবে আপনাকে প্রতিরোধ হইতে হবে, আদারওয়াইজ ইউ ক্যানট মুভ ফরওয়ার্ড। থ্যাংক ইউ। ভাই সুন্দরী বলছেন, আসলে আমি অনেকটা একই রকম ইকো করি, যে আমরা গত 50 বছর পরে যে সুযোগটা পেয়েছি এখন, হ্যাঁ, এই যে আমাদের বর্তমান যিনি সরকার প্রধান আছেন, তার যে গ্লোবাল ইমেজ, হ্যাঁ, তার যে গ্লোবাল ইমেজ, এটা যদি আমরা এবার কাজে লাগাতে না পারি, আমাদের হয়তো অনেক দিন চলে গেছে, 5 মাস 6 মাস যতদিন হয় চলে গেছে, আর কয় মাস আছে জানি না, হয়তো বা 1 বছর অথবা কাছাকাছি সময় আছে। আমার মানে ব্যক্তিগত এবং আমি যেটা মনে করি সেটা হচ্ছে, আমার অনুরোধ থাকবে যে দেশের ইমেজটা, আমাদের দেশে অনেক ভালো ভালো কাজ হয়, অনেক কিছু হয় যেটা আমরা বিদেশে ফুটে তুলতে পারি না। আমাদের যে ভালো কাজগুলো, আমাদের গুড ইমেজেস অফ দ্য কান্ট্রি, গুড ইমেজেস অফ দ্য পার্সন, গুড ইমেজেস অফ দ্য কর্পোরেট স্ট্রাকচার, আমাদের এখানে অনেকগুলো আছে যারা ভালো 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 কাজ করেন। এই ইমেজগুলো যদি আমরা এখন যদি উঠায় যদি না তুলতে পারি, আবার নির্বাচন আসবে, আবার রাজনীতিবিদরা যদি আসে, ইনি এই গ্রুপের, উনি ওই গ্রুপের, আমরা কিন্তু ভাগাভাগি হয়ে যাই, সাদা কালো ভাগ হয়ে যাই। রাজনীতিবিদরা আবার যদি আসে মানে কি, রাজনীতিবিদরা আসতে হবে এবং তাদেরই দেশ চালাতে হবে, তাদেরই না, ঠিক আছে, আসবেই, আসুক, কিন্তু আসলে আমরা আবার ভাগাভাগি হয়ে যাই। হ্যাঁ, আমার অনুরোধ থাকবে যে এটা ভাগাভাগি না বলে বলেন, এক গ্রুপ ক্ষমতায় থাকবে, আরেক গ্রুপ প্রেসারে রাখবে, প্রেসার গ্রুপ থাকবে, আর একটা চেকস এন্ড ব্যালেন্স দরকার। তো জি, চেক এন্ড ব্যালেন্স দরকার, ঠিকই আছে আপনি। মানে আমাদের অতীত অভিজ্ঞতা খুব ভালো না, এই জন্য দুঃখের যেটা অনেক কিছু বেরিয়ে আসে, যেটা হয়তো আমরা ব্যবসায়ী অনেক এক্সপ্রেস করতে পারি না, কিন্তু যেটা আশা আর কি, যে এই কয়দিন যতদিনই ওনারা আছেন, অন্তত দেশের ইমেজটা, আমাদের ইমেজটা, এবং আমরা যেন সুশৃঙ্খলভাবে চলতে পারি ভবিষ্যতে। এই যে আসলে আমরা পার্টিকুলার, আমি আমার ব্যবসায়ী হিসেবে বলি, উই আর রিয়েলি ভেরি গ্রিডি, বুঝছেন। আমার এতটুকুন যদি চাই, আমার অতটুকুন চাই, অতটুকুন চাইলে আমরা অতটুকুন চাই। বাংলাদেশে ঢাকার রাস্তায় এখনও যেখানে রিক্সা পুলার আছে, হ্যাঁ, এখনও যখন দেখা যায় যে একটা ঠেলা গাড়ি সামনে একজন ঠেলতেছে, পিছনে একজন ঠেলতেছে, সে গাড়ির যদি 10 ফুট লম্বা হয়, তার মধ্যে হয়তো 20 ফুট লম্বা মানে মালপত্র নিয়ে, বাস টাস নিয়ে সে টানতেছে। এই দেশের এই যন্ত্রের পাশে যদি একটা 30 লক্ষ, 30 কোটি, 32 কোটি, 50 কোটি টাকা দাম যদি ক্যাডিলাক দাঁড়ায় থাকে, হাউ ইট লুকস, এটা তো কোনো কথা হইতে পারে না ভাই। একটা তো এটা তো মিলল না, এটা আপনার সমাজ ব্যবস্থা, সাংস্কৃতিক অবস্থা, আপনার বর্তমান দেশের অবস্থার সাথে মিলল না তো। ওয়াই ইট শুড বি লাইক দিস, কেন? এবং স্লো মুভিং ভেহিকলগুলো একদম উঠানো ফরজ না। আমি স্লোর কথা, ভাই আমি স্লো আর মুভিং এর কথা, এটা না আপনার সাবজেক্ট, আগে মানে যানজট কমানোর, আমি যানজট কমানোর কথা তুলছি না, আমি বৈষম্যটা তুলে ধরছি। বৈষম্য, যে হোয়াই শুড বি, এত বৈষম্য কেন থাকবে আমাদের দেশে? আপনি একটা কর্পোরেট স্ট্রাকচার, আমরা বিদেশে গেছি তো সবাই আমরা জানি, অনেক বড় 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 কোম্পানির সিইও বলেন, ওনার বলেন, দেখেছি, হি ইজ স্টেইং ইন দ্য ফ্যাক্টরি,
হি ইজ রানিং হিজ ফ্যাক্টরি ভেরি ওয়েল, একটা স্মল ইয়েতে থাকে সে, তার এইড খুব কম আছে অ্যাসিস্ট্যান্ট, সে বলে যে আই এম সার্ভিং মাই কোম্পানি, I am not serving, I am not the owner, I am serving my company and I am earning my living. কথা বুঝছেন? তো এখানে ভিতরে যেন একজনকে আমাদের যে কোনো একটা সেক্টরের কথাই বলি, আমাকে বোতামও বানাইতে হবে, আমাকে সুতাও বানাইতে হবে, আমাকে কাপড়ও বানাইতে হবে, আমাকে সব বানাইতে যে আমি কোনো কিছুতে স্পেশালিস্ট হতে পারলাম না, আমি কিন্তু কিছুই হতে পারলাম না আলটিমেটলি এন্ড অফ দ্য লাইফ। কিন্তু তাকে আপনি দেখেন সে একটা জিনিস সে বানাচ্ছে, তার বাবা বানাইছে, সে বানাচ্ছে এবং সে ওইটারই সে উত্তর উন্নয়ন করতেছে। এটা টেকনোলজি ছাড়া এবং প্রফেশনালিজম ছাড়া আপনি উন্নতি করতে পারবেন না। তো যাই হোক, মানে সময় তো শেষে আসছে, আমি আবারও তৃতীয় মাত্রার জিল্লুর ভাইয়ের মাধ্যমে অনুরোধ রাখবো যে বর্তমান সরকার যতদিন আছে অন্তত আপ্রাণ চেষ্টা করেন, সরকারে যারা আছেন, যে আমাদের দেশের ইমেজটা, আমাদের দেশের যে ভালো ভালো জিনিসগুলো যেগুলো আছে সেগুলো যেন বিশ্ব সমাজে ফুটায় তুলে। আমার কালারে পাসপোর্ট দেখলে কেউ যেন ঘাবড়ায় না যায়, ও যেন বলে ও আচ্ছা ইউ হ্যাভ চেঞ্জ এ লট, এই কথাটা যেন আমি শুনতে পাই যে না ও ইউ হ্যাভ চেঞ্জ এ লট, ইউ মেড এ গ্রেট ফরচুন, এটা যেন আমরা শুনতে পাই। এটা করার সুযোগ আছে, এটা যে একদম অসম্ভব তা না, এটা সম্ভব। এটা বর্তমানে যারা আছেন নেতৃত্বে, নির্লোভ এই ব্যক্তিত্বরা যারা আছেন তারা এটা করে যেতে পারবেন এবং তারা আমাদেরকে একটা, তাদের সবাই মোটামুটি একটা পর্যায়ে এসছেন, তাদের কিছু চাই না, আমি যতদূর জানি যতদূর বুঝি, তারা এইটুকুন দেশের জন্য করে গেলে আমরা যারা আছি আমরা কৃতার্থ থাকবো এবং দেশবাসী তাদের কাছে কৃতার্থ থাকবে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার শামীম আহমেদ এবং মিস্টার মোহাম্মদ হাবিবুর রহমান অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনাবার জন্যে। দর্শক, আমার অতিথিরা খানিকটা হতাশা ব্যক্ত করেছেন বর্তমান পরিস্থিতিতে, অনেক আশা ছিল, সেই আশা থেকে বেশ খানিকটা দূরে বাংলাদেশ, রূপান্তরের পথে হাঁটছে না বাংলাদেশ ওনারা বলছিলেন এবং ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। চারিদিকে অনাচার দেখতে পাচ্ছেন সে কথা বলেছেন। ব্যবসা বাণিজ্যের কথা বলতে গিয়ে ইনফর্মাল সেক্টরকে অনেক বেশি গুরুত্ব দেওয়া দরকার, সেটা দেওয়া হচ্ছে না, সেটা বলেছেন। প্রধান রাজনৈতিক শক্তি বিএনপির ব্যাপারে সতর্কবার্তা উচ্চারণ করেছেন যে তাদের বেশ কিছু ক্ষেত্রে অনেক সংযত আচরণ করা উচিত, স্মরণ করিয়ে দিয়েছেন তারা, এবং দেশের ইমেজটা যেন সবাই রক্ষা করেন এবং ইমেজ বিল্ডিংয়ে যেন মনোনিবেশ করেন সেই পরামর্শ দিয়েছেন। তবে সরকারের আছেন এবং সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অনেকের আচরণ, অনেকের তৎপরতা নিয়ে ওনারা প্রশ্ন তুলেছেন, সংশয় প্রকাশ করেছেন। আবার একথা বলেছেন যে তাদের তো অনেকেরই আসলে চাওয়া পাওয়ার কিছু নেই, তারা চাইলে অনেক কন্ট্রিবিউট করতে পারেন, বিশেষ করে চিফ অ্যাডভাইজারের যে গ্লোবাল ইমেজ সেটাকে কাজে লাগাবার জন্যে ওনারা চান কাজে লাগাতে এবং সবাই যেন সেটাকে কাজে লাগাবার ব্যাপারে উদ্যোগী হন, সেটি ওনাদের প্রত্যাশা। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।